15 আগস্টের পর থেকে আমাদের ইতিহাস বিকৃতি শুরু হয়, বঙ্গবন্ধুর নাম মুছে ফেলা হয় এবং সকলের নামে নানা ধরনের কুৎসা রটনা করে করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়। 7ই মার্চের ভাষণ নিষিদ্ধ হয়ে যায়। যে জয় বাংলা স্লোগান দিয়ে এদেশের মানুষ অকাতরে রক্ত দিয়েছে, একটা মুক্তিযোদ্ধা যখন অস্ত্র হাতে নিয়ে যুদ্ধে গেছে, শত্রুকে মোকাবেলা করেছে, ওই জয় বাংলা স্লোগান দিয়েই কিন্তু তারা সেই শত্রুকে আঘাত করেছে, নিজের বুকের রক্ত ঢেলে দিয়েছে। সেই জয় বাংলা স্লোগানটাও বাংলাদেশ থেকে মুছে ফেলা হয়। আমি জানি না পৃথিবীর আর কোনো দেশে এভাবে একটা যুদ্ধ করে যারা এত আত্মাহুতি দেয় তাদেরকে এত অবমাননা করে। বাংলাদেশে এমন একটা সময় চলে এসেছিল যখন কেউ আমি মুক্তিযুদ্ধ করেছি এই কথাটা বলার সাহস ছিল না, কারণ এই কথাটা বললে চাকরিও পাবে না, কাজও পাবে না, ব্যবসা করতে পারে, কিছু করতে পারবে না। আর কিছু দালাল জুটে গিয়েছিল এই ক্ষমতাসীনদের সাথে, যারা ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে আবার নিজেরা দল করে ক্ষমতায় থাকতে চায়। কিন্তু অধিকাংশ পরিবার আমি জানি অনেকেই এই ওইটুকু বলতে সাহস নেই। অথচ যে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা দেশ স্বাধীন করলাম, যে স্বাধীন বাংলায় আজকে বাঙালিরা কাজের সুযোগ পাচ্ছে, চাকরির সুযোগ পাচ্ছে, বড় বড় পোস্টে যাচ্ছে, ব্যবসা বাণিজ্য করতে পারছে, বিদেশে পরিচয় হচ্ছে, নিজের একটা আত্মপরিচয় বা একটা পাসপোর্ট পাচ্ছে। পাকিস্তান আমলে তো তা ছিল না। আমার মনে আছে আমি পাকিস্তান আমলে আমার স্বামীর কর্মস্থল ইটালি যাব, ঢাকার থেকে আমার ভিসা পাওয়ার ক্ষমতা ছিল না। ভিসা পেতে করাচিতে যেতে হতো, আর করাচিতে থেকে ওখান থেকে ভিসা নিয়ে তারপরে বিদেশে যেতে হতো। এখান থেকে কোনো আন্তর্জাতিক বিমানও যেত না। আমি বিদেশে যেতে গেলে ওই করাচিতে যেতে হবে। এই ছিল আমাদের অবস্থা। আর সেখানে আজকে আমরা আমাদের দেশ, আমাদের সব কিছু, আজকে সমস্ত একটা সরকারি অফিসার খুব বেশি হলে বোধহয় ডেপুটি সেক্রেটারি পর্যন্ত হতে পেরেছে, কেউ কোনোদিন একটা সেক্রেটারি হতে পারেনি। একটা সেনা অফিসার ওই মেজর পর্যন্ত, মোট একজন কর্নেল ছিল। 6 দফা দেওয়ার পরে কিছুটা যুক্ত হয়। এবং তারা বলতো বাঙালিরা আবার কী করবে, বাঙালিদের উঁচা না লম্বা না, তারা যুদ্ধ আবার তারা আবার পদ পাবে কোত্থেকে। অথচ বাংলাদেশের মানুষ কিন্তু শিক্ষায় দীক্ষায় সব থেকে বেশি অগ্রগামী ছিল, কিন্তু তাদেরকে অবহেলিত করা হতো। আর সেখানে আজকে বাংলাদেশের মানুষ সব কিছু পেয়েছে। মেজররা মেজর থেকে মেজর জেনারেল পর্যন্ত হতে পেরেছে। শুধু দেশ স্বাধীন হয়েছে সেটার জন্যই তো। আর সেই স্বাধীনতার পিছনে যারা সংগ্রাম করেছে, আত্মাহুতি দিয়েছে, জাতির পিতার নেতৃত্বে আহ্বানে সাড়া দিয়ে এত ত্যাগ স্বীকার করেছে, তারাই সব থেকে অবহেলিত ছিল। 96 সালে সরকার আসার পর যখন আমি একটা কথা বলবো যে যখন থেকে রাজনীতি করার সুযোগ এসেছে, আমাদের দল সবসময় শত বৈরী অবস্থায়ও ওই 7ই মার্চের ভাষণ জোর করে বাজাতো, বঙ্গবন্ধুর ছবি দেখাতো, এবং এটা করতে যেয়ে আমাদের অনেক নেতাকর্মীকে কিন্তু হত্যাও করা হয়েছে, অনেকে মৃত্যুবরণ করেছে, আঘাত করেছে ক্ষমতাসীনরা, তখন বিএনপি নেতাকর্মীরা অনেক মানুষ হত্যা করেছে। তারা কেন ওই 7ই মার্চে ভাষণ বাজালো, কেন করলো, এইভাবে জেল জুলুম অত্যাচার সহ্য করেছে। 97 সালে সরকার গঠন করার পরে প্রথম যখন এই ভাষণটা আমরা বাজাতে শুরু করলাম, এই ভাষণটা বোধহয় পৃথিবীর একমাত্র ভাষণ যেটা এই কত দিন, কত ঘন্টা, কতবার যে এই ভাষণটা মানুষ শুনেছে আর বাজানো হয়েছে, এটা বোধহয় আর কোনো দিন কোনো নেতার কোনো ভাষণ, পৃথিবীর যত শ্রেষ্ঠ ভাষণ আছে কোনো ভাষণই কিন্তু সেইভাবে মানুষের ভিতরে এই প্রণোদনা আনতে পারে নাই। এখনও এর ভাষণটা শুনলে মনে হয় যে আমাদের এখন অনেক কাজ করা বাকি আছে। কারণ তিনি স্বাধীনতার কথা বলেছেন, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতা সংগ্রাম, সেই সাথে বলেছেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। অর্থাৎ স্বাধীনতার সাথে সাথে আমাদের অর্থনৈতিক মুক্তি, কারণ রাজনৈতিক মুক্তি তিনি দিয়ে গেছেন, অর্থনৈতিক মুক্তি পেতে হবে। এই অর্থনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক যে অধিকার, সেই অধিকারটা নিশ্চিত করা, এটাই ছিল অন্তর্নিহিত কথা। অর্থাৎ দেশটাকে তিনি গড়তে চেয়েছিলেন ক্ষুধা, দারিদ্র্যমুক্ত, শোষণমুক্ত একটা সমাজ গড়তে চেয়েছিলেন, যে সমাজের একেবারে নিম্ন স্তরের মানুষও তার অধিকারটা পাবে। শিক্ষা, দীক্ষা, তাদের খাদ্য, তাদের সব কিছু, স্বাস্থ্য ব্যবস্থা, কর্মসংস্থা, সব কিছু নিশ্চিত করা, এটাই ছিল জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বপ্ন। যে ইতিহাস বিকৃত করা হয়েছিল, সেই ইতিহাস বিকৃতি আজকে আস্তে আস্তে মুছে গেছে, এখন সঠিক তথ্যটা চলে আসছে। আর আমার খুব ভালো লেগেছে যে আমাদের এই যে ছোট্ট ছেলে মেয়ে সোনামণি, তোমরা
আজকে নতুন প্রজন্ম, তোমরা একদিন এই দেশকে এগিয়ে নিয়ে যাবে, কিন্তু সেটা করতে হলে একটা আদর্শ লাগে। ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে, কিন্তু আগামী দিনের পথ চলা আমাদেরকে খুঁজে বের করে আমরা যেন আরও সুন্দরভাবে বিশ্বের সাথে তাল মিলে কীভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি সেইভাবে কিন্তু নিজেদেরকে প্রস্তুত করতে হবে। এবং শিক্ষার দিকে আসলে শিক্ষা ছাড়া কখনো এটা সম্ভব না। শিক্ষা ছাড়া কোনো দিন একটা জাতিকে দারিদ্র্যমুক্ত করা যায় না। শিক্ষাই হচ্ছে সবথেকে বড় অর্জন। এই জন্য আমরা আমাদের ছেলেমেয়ে, আমি আমার ছোটো বোন রেহানা, আমাদের ছেলেমেয়েদের একটা জিনিস শিখিয়েছি যে তোমাদের জন্য কোনো সম্পদ রেখে যেতে পারবো না, একটা সম্পদ তোমাদের শিক্ষা। তোমরা ভালোভাবে লেখাপড়া শিখবে, এটাই হবে সবচেয়ে বড় সম্পদ, যে সম্পদ কখনো কেউ চুরি করতে পারবে না, হাইজ্যাক করতে পারবে না, কেড়ে নিতে পারবে না। কেড়ে নিলেও কিন্তু তোমার জ্ঞানটা তো কেড়ে নিতে পারবে না, কারণ বাংলাদেশে কিন্তু কেড়ে নেওয়ার ঘটনাও ঘটেছে। যখন শিক্ষা আমাদের, যেমন বাংলা ভাষায় আমরা কথা বলতে পারবো না, বাংলা ভাষা বাংলা অক্ষরে লিখতে পারবো না, আমাদের ল্যাটিন শব্দে লিখতে হবে, এই ধরনের সিদ্ধান্ত যখন পাকিস্তানিরা আমাদের উপরে চাপিয়ে দেয়। এই ভাষা আন্দোলন তো 48 সালে, এটা আবার পাকিস্তান আমলেই, এটা 61-62 সালে কথা বলছি। তখন ল্যাটিন হরফে বাংলা লিখতে হবে, এর আগে আসলো কি আরবি হরফে বাংলা লিখতে হবে। তো বাংলাদেশের মানুষ কিন্তু সবসময় আন্দোলন করেছে, ওই ল্যাটিন শব্দ লিখতে, এবং এক শিক্ষা কমিশন রিপোর্ট দিল, তার মধ্যে আন্দোলন, ছাত্র আন্দোলন হলো। সে আন্দোলন করেই কিন্তু প্রত্যেকটা পদক্ষেপ আমাদের নিতে হয়েছে। আর সেই আন্দোলনের মধ্য দিয়েই কিন্তু মানুষের চেতনা গড়ছে যে কী করতে চায়। উর্দু তো আমাদের মাতৃভাষা না, উর্দু কিন্তু কোনো জাতির মাতৃভাষা না, সেটা যেমন চাপাতে পারলো না, এরপরে আসলো ল্যাটিন ভাষায়, মানে ল্যাটিন শব্দ দিয়ে আমাদের বাংলা লিখতে হবে। কেন? আমাদের তো নিজেদের অক্ষর আছে, নিজেদের শব্দ আছে, নিজেদের সব আছে, আমরা অন্যেরটা কেন আমরা ধার করতে যাব? তো এই যে একটার পর একটা সংগ্রামের মধ্য দিয়ে আমরা যে এগিয়ে গেছি, এবং আজকে বাংলাদেশ স্বাধীন, এখন আমরা আমাদের মতো করে দেশটাকে করতে পারি। সেটাই আমি বলবো যে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের জন্য নিজেদেরকে তৈরি করতে হবে। এখন হচ্ছে যুগ হচ্ছে প্রযুক্তির যুগ, বিজ্ঞানের যুগ, জ্ঞানের যুগ। তা আমাদের ছেলেমেয়েদেরকে বলবো যে লেখাপড়া ছাড়া, জ্ঞান অর্জন ছাড়া আসলে কোনো নিজেকেও তৈরি করতে পারবে না, দেশকেও তৈরি করতে পারবে না। আমি 96 সালেই কম্পিউটার শিক্ষার উপরে জোর দিলাম, তখন কেউ কম্পিউটার ব্যবহার করতো না, মোবাইল ফোন কারোর হাতে ছিল না, আমাদের সব ছিল অ্যানালগ, কোনো ডিজিটাল সিস্টেমই ছিল না। তখনই আমরা ডিজিটাল করে ফেললাম সমস্ত টেলিফোন সিস্টেমটাকে, মোবাইল ফোন উন্মুক্ত করে দিলাম, সকলে হাতে হাতে যাতে পৌঁছাতে পারে সেই ব্যবস্থা করলাম। দ্বিতীয়বার আসার পরে আমরা ঘোষণা দিলাম আমাদের যে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব। আজকে কিন্তু বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ। এখন আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উৎক্ষেপণ করেছি, একটা স্যাটেলাইটের বয়স থাকে 15 বছর। এখন আমাদের দ্বিতীয়টার জন্য আমরা এখন প্রস্তুতি নিচ্ছি, দ্বিতীয়টা আমাদের তার আগেই তৈরি করতে হবে।